রবীন্দ্রনাথ ছিলেন মূলত প্রেমের কবিতা, প্রেমের গান লিখছেন, যেখানে ঊনবিংশ শতাব্দীর শেষেই বিবেকানন্দ ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে পরিচয় করেছে। ভারতবর্ষ ধর্মের দেশ, ভারতবর্ষ তত্ত্বের দেশ, ভারতবর্ষ বেদের দেশ, ভারতবর্ষ উপনিষদের দেশ। তো রামকৃষ্ণ তোমাকে কে, ঠাকুর তোমাকে কে চেনাতো যদি না চেনাতো অচিন্ত, মানে অচিন্ত কুমার সেনগুপ্ত, যে গোটা ভারতবর্ষকে শিক্ষা দিল, তাকে বিদ্যাসাগর মহাশয় বের করে দিলেন। আর একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যে বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুর এদের তো মোটামুটি সমবয়সী, 2 বছরের ছোট বড়। বিবেকানন্দ যখন শিকাগো থেকে ফিরছেন, একটা চরম নাম ডাক খবরের কাগজে তাকে নিয়ে লেখা হচ্ছে, তখন কি রবীন্দ্রনাথের ওই স্ট্যাচারটা হয়ে গেছিল? 1890-90 ওই সময় 1890-90 রবীন্দ্রনাথের সেই স্ট্যাচারের ধারে কাছে রবীন্দ্রনাথ নেই। রবীন্দ্রনাথ ছিল, এটা আমি সেই সময়কার লেখায় পড়েছি, রবীন্দ্রনাথ ছিল মূলত তোমার বাইজি এবং ওই হালকা যে সমস্ত গান টান হতো সেই সবের জায়গায় রবীন্দ্রনাথ, ব্রহ্মসঙ্গীতটা বাদ দিলে রবীন্দ্রনাথ ছিলেন মূলত প্রেমের কবিতা, প্রেমের গান লিখছেন, এবং সেইটা লোকের কাছে ভালো লাগতো। মানে ধরো ওনার যেই গান, জাগরণে যায় বিভাবরী, এইসব গানগুলো তখন সব বাড়িতে, আলো আমার আলো আলোয় ভুবন ভরা এসব চলছে। কিন্তু মানে রবীন্দ্রনাথকে নিশ্চয়ই একটা নতুন প্রতিভা এসছেন। রবীন্দ্রনাথ 18 বছর বয়স, তখন উনি ভানুসিংহ লিখে ফেলেছেন, ভানুসিংহের পদাবলী, এবং মৈথিলি ভাষায়, সম্পূর্ণ অন্য ভাষায়। এটা নিয়ে কথা হবে, কিন্তু রবীন্দ্রনাথের সমাজে প্রতিষ্ঠা অর্জন ওই নাম ডাকটা হয়নি অনেক পরে। মানে উনি প্রথম বিলেতে যাচ্ছেন 18 বছর বয়সে, ভানুসিংহের পদাবলী লিখে সত্যেন ঠাকুরের সঙ্গে, আবার ফিরে আসছেন। সেকেন্ড টাইম যেতে গিয়ে গেলেন না, কাদম্বরীর জন্য মন খারাপ করলো, ফিরে এলেন। তারপরে অনেক পরে আবার বিলেতে যাচ্ছেন, তখন উনি গীতাঞ্জলি লিখে ফেলছেন। সেই গীতাঞ্জলি, রথি ঠাকুর তখন জন্মে গেছে, রথি ঠাকুরকে নিয়ে উনি বিলেতে যাচ্ছেন, এবং সেটা মেট্রো স্টেশনে ফেলে রাখছে, হারিয়ে যাচ্ছে, সেটা পরে পাওয়া যাচ্ছে। কিন্তু মানে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন বিংশ শতাব্দীতে, রবীন্দ্রনাথ হয়েছেন, যেখানে ঊনবিংশ শতাব্দীর শেষেই বিবেকানন্দ ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে পরিচয় করেছে। ভারতবর্ষ ধর্মের দেশ, ভারতবর্ষ তত্ত্বের দেশ, ভারতবর্ষ বেদের দেশ, ভারতবর্ষ উপনিষদের দেশ, এবং গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তখন আসছে। বেলুড় মঠ প্রতিষ্ঠা হচ্ছে। আমাদের ছোটবেলায় বামপন্থী যারা ছিলেন, তারা তো রামকৃষ্ণদেবের ভয়ঙ্কর বিরোধী ছিলেন বেশিরভাগই। মানে আমাদের ছোটবেলা বামপন্থীদের মাধ্যমেই কেটেছে, এবং তখন আমরা বই পড়েছি যে রামকৃষ্ণ। আপনার কোন কলেজ ছিল? আমার বিদ্যাসাগর কলেজ। আচ্ছা। হিন্দু স্কুল, বিদ্যাসাগর কলেজ, তারপরে বালিগঞ্জ সায়েন্স কলেজ। তো তখন শুনেছি যে রামকৃষ্ণদেবের এই মত হচ্ছে, রামকৃষ্ণদেব নাকি রেগুলার আফিম খেতেন, আফিম খেয়ে এইসব লিখতেন, এবং মা কালীকে হ্যালুসিনেশন দেখতেন। তুমিও বোধহয় কিছু কিছু পড়েছো। এবং এমন ব্যঙ্গ করে বলতো, এখন আমার সেগুলো তারা চলে গেছেন। আমার অবাক লাগে যে এত বছর, এত প্রজন্ম পেরিয়ে রামকৃষ্ণদেব সমানভাবে আরো রেলিভেন্ট হয়ে উঠেছেন। যত ক্রাইসিস সমাজে বাড়ছে, তত মানুষ রামকৃষ্ণদেবের প্রতি আসক্ত হচ্ছে। তখন বলতো, রামকৃষ্ণ তোমাকে কে, ঠাকুর তোমাকে কে চেনাতো যদি না চেনাতো অচিন্ত, মানে অচিন্ত কুমার সেনগুপ্ত সেই সময় রামকৃষ্ণদেবের জীবন লিখেছেন। প্রথম রামকৃষ্ণকে নিয়ে তার প্রথম জীবনী লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত, এবং রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, তা প্রচুর বিক্রি। তাই নিয়ে তখন ওরা বামপন্থীরা ব্যঙ্গ করতো। আমার তাই মনে হয় যে দেখো, কালের বিচারে কে থাকবে কে থাকবে না আমরা কেউ জানি না। এই তোমার সঙ্গে আমি বসে আছি, আজ থেকে 50 বছর পরে আমিও থাকবো না, তুমিও তখন থুত্তুরে বুড়ো হয়ে যাবে, কিন্তু তখন আমাকে কতজন মনে রাখবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কি রেখে গেলাম।
সমুদ্রের ধারে কি শুধু নুড়িই করলাম, হুম, দু একটা পাথর কি পাইনি? একদমই তাই। আমার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে, এই তো ইতিহাস একটা পডকাস্টে শেষ হবে না। এই যে সময়টা 1850 সাল, তারপরে ধরুন বা ওই সময়টা করে আমরা শুনছি যে সিমলা বাড়ি থেকে বিবেকানন্দ রোজ যাচ্ছেন দক্ষিণেশ্বরে, সাথে মহেন্দ্রনাথ দত্ত যাচ্ছেন। ইনফ্যাক্ট বিবেকানন্দ প্রথম জীবনে বিদ্যাসাগরের স্কুলে চাকরিও করতেন এবং বিদ্যাসাগর তাকে বার করে দেয়। বিদ্যাসাগর তার জামাইয়ের কথায়, হ্যাঁ। মানে জামাইটা ছিল অতীব পাজি, তাকে বাদ দিয়ে মানে বার দেয়। তিনি নাকি ইয়ে করতেন, মানে ঠিকঠাক পড়াতেন না এবং ছাত্রদের কাছ থেকে নানাবিধ সুযোগ সুবিধা দিতেন এইসব একটা বলেই মেট্রোপলিটন স্কুল থেকে 2 বছর পড়িয়েছিলেন, তারপরে বিবেকানন্দকে বের করে। যেটা নিয়ে মহেন্দ্রনাথ পরে বলেছিলেন যে যে গোটা ভারতবর্ষকে শিক্ষা দিল তাকে বিদ্যাসাগর মহাশয় বের করে দিলেন। যাই হোক, আমি বলছি এই সময় ট্রান্সপোর্ট সিস্টেমটা কি ছিল? মূলত তোমার তো পালকি মেয়েদের জন্য, আর এ ছিল জুড়ি গাড়ি। জুড়ি গাড়িটা কি? জুড়ি গাড়ি হচ্ছে যেটা তোমার টাঙা, ওই মানে ঘোড়ার গাড়ি। ঘোড়া, দুটো ঘোড়ার গাড়ি, যারা রইস তারা দুটো ঘোড়া, যারা একটা ঘোড়া। এই যে রোডটা আমাদের, এই যে হাতিবাগান বা চিতপুর, এগুলো তখন তৈরি হয়ে গেছে রাস্তা? হ্যাঁ, সেন্ট্রাল এভিনিউটা অনেক পরে তৈরি হয়েছে। আচ্ছা, মানে দক্ষিণেশ্বর অব্দি তখন রাস্তা আছে? তখন দক্ষিণেশ্বর অব্দি একটাই রাস্তা, গঙ্গার ঘাট ধরে, নিমতলা ঘাট ধরে সোজা তোমার ডালহৌসি দিয়ে, তুমি ডালহৌসির ওখানটা ভাবো, ওই ডালহৌসির পেছন দিক দিয়ে, কুমারটুলির মানে পেছন তোমার দিক দিয়ে, বাবুঘাট দিয়ে রাস্তাটা যেটা আছে, বাবুঘাট দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে। আর বাবুঘাটের পরে তো কলকাতা ছিল না তখন, যেটাকে আমরা আলমবাজার বলি, ওই রাস্তাটা ওটা ছিল একদম আলমবাজার, বরানগর হয়ে আলমবাজার তখন ছিল। তখন কিন্তু বাবুঘাট ছিল শেষ। আচ্ছা, বাবুঘাট, তারপরে প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাট, এই 3টে ঘাটের পরে কলকাতা ছিল না। কলকাতা ছিল না, বাকি ছিল একটা সরু রাস্তা ছিল যেটা আদিগঙ্গার পাশ দিয়ে দিয়ে ওই তোমার ইয়েতে কালীঘাটে যেতাম, কালীঘাটে যেতেন এরা এবং ডাকাতের খপ্পরে পড়তেন। মাঝে ডাকাতে কালীর মন্দির ছিল। মানে কালীঘাটের ওখানটাও তখন অত ডেভেলপ হয়নি না, কি ডেভেলপমেন্ট, কিছু ডেভেলপমেন্ট ছিলই না। সতীপীঠ, সেটা দেখতে তীর্থযাত্রীরা আসতেন এবং তীর্থযাত্রীরা অনেকে ডাকাতের কবলে পড়তেন, মরে যেতেন। বিভিন্ন জায়গা থেকে, পুরী থেকে আসতেন, তোমার বিভিন্ন জায়গা থেকে জাহাজে করে, আমরা পড়ছি কাগজে, এবারে ইতিহাসে, জাহাজে করেও এই প্রিন্সেপ ঘাটে এসে তারা থামলেন। সেখান থেকে সশস্ত্র লোকজন তাদেরকে নিয়ে যাচ্ছে, এসকর্ট করে কালীঘাটে নিয়ে আর এই কলকাতা পোর্ট দিয়ে তখন বাণিজ্যটা চলছে, পুরোদমে চলছে। তখন তো গঙ্গা এরকম এখনকার মতো অগভীর হয়ে যায়নি। আর হাওড়া ব্রিজের আগেও তো একটা অপশনাল ব্রিজ ছিল, মানে পল্টন ব্রিজ ছিল, পল্টন ব্রিজ ছিল, যেটাতে তোমার ওই ভাঁজ হয়ে যেত, যেখানে জুড়ি গাড়ি যেত। পরবর্তীকালে হাওড়া ব্রিজটা অসাধারণ। মানে মূল ডেভেলপমেন্টটা তাহলে 1900 সালের পর থেকে শুরু হয়, ট্রাম বা ইত্যাদিগুলো শুরুটা তার 1900 সালের পর থেকেই মূলত শুরু হয়। 1900 সালের পর থেকে কমিউনিকেশন শুরু হয়। 1900 সালের পর থেকে তোমার বিপ্লবীদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনও শুরু হয় 1900 সালের পর থেকে। 1857 পর তো অনেকটা সময় স্বাধীনতা আন্দোলন ছিল না, একদম স্তীমিত হয়েছে। 1897-তে 93-তে প্রথম জাতীয় কংগ্রেস, বোধহয় 1887-তে বিলেতে জাতীয় কংগ্রেস তৈরি হলো। সেটাকে সুরেন বন্দ্যোপাধ্যায়, উমেশ বন্দ্যোপাধ্যায়, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, যে ভারতের নিজস্ব একটা প্ল্যাটফর্ম দরকার, এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো সম্ভবত 1887-88। সেটা তো আমাদের দেখে নিতে হবে, এখন অত তো খেয়াল থাকে না। তারপরে 1893-94 সালে এই জাতীয় কংগ্রেস, যে বাঙালির যে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতাকামী অনুশীলন সমিতি হচ্ছে, এটা তো হচ্ছে কংগ্রেসের সঙ্গে ওদের একটা মত পার্থক্য। কংগ্রেস বলল, কংগ্রেস হয়ে যাওয়ার পরে যারা এই উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেশ ব্যানার্জি, এরা যেমন একই সঙ্গে কংগ্রেস করছেন, ওরা বলছেন ব্রিটিশদের সঙ্গে আমরা স্বাধীনতা দরকার নেই। আচ্ছা, আমরা ব্রিটিশরা আমাদেরকে আরেকটু এম্পাওয়ারমেন্ট দিক, মানে ব্রিটিশরা থাকুক মাথার উপর, কিন্তু আমরা আমাদেরকে কিছু স্বরাজ দিক, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনগুলো আমাদের হাতে দিক, এইটা বলছে। কিন্তু এটারই বিরুদ্ধে এই অনুশীলন সমিতি, যুগান্তর, এরা বললো না, ওই ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করে কিচ্ছু হবে না, ভিক্ষা ফিক্ষা দিয়ে কিছু হবে না, পাঞ্জা কষে নিতে হবে।
তখন তাদের ঘাঁটি হয়ে উঠল চন্দননগর, এই হুগলির অন্য পাটটা যেখানে যারা তখনও অবধি ফরাসিদের রয়েছে। এই অরবিন্দ যে তাই, এখান থেকে ওর নামে যখন কেস হলো, এখান থেকে রাত্রের অন্ধকারে গঙ্গা থেকে তোমার চন্দননগরে গিয়ে উঠলেন, চন্দননগর থেকে সোজা পন্ডিচেরি। তো আমি বলছি যে পুরোটাই অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, এই যে সমিতিগুলো তৈরি হয়েছিল, এটা সব সশস্ত্র বিপ্লব। এটাই পরবর্তীকালে একত্রিত হয়ে তুমি বলতে পারো মানুষের ক্ষোভ, মানুষের আমাদের নতুন একজন নেতাকে আমরা পেলাম, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু।